কাল্পনিক, রামায়ণও কাল্পনিক। সেই ছোট্টবেলা থেকে আমরা শুনতে শুনতে আসছি। আর তার সঙ্গে এই কথাটাকে আরও আরও মানে অথেন্টিক করার জন্য এটা শুনেছি কি, যে ইতিহাস বইতে কোথাও বলা নেই যে রামের অস্তিত্ব ছিল, রামায়ণের অস্তিত্ব ছিল। ঐতিহাসিকরা বিভিন্ন অনুসন্ধান করে দেখেছে যে রামের অস্তিত্ব ছিল না, রামায়ণের অস্তিত্ব ছিল না, কেবলমাত্র কাল্পনিক। এই যে কথাগুলো আমরা শুনে আসছি না, এই কেবলমাত্র কুসংস্কার একটা কথা। আর এই ছড়িয়েছে কমিউনিজম, মানে কমিউনিস্ট, বৌদ্ধিস্ট, ইসলাম এবং খ্রিস্টানরা। আর সেই প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব একেবারে ইতিহাস বই থেকে। ঐতিহাসিকরা কি বলেছেন, যে রাম কাল্পনিক নাকি বাস্তবিক ছিল, তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আর বাংলাতে একটা কথা আছে না, মুখে ঝামা ঘষে দেওয়া, তো আমি আজকের প্রমাণের ঝামা ঘষে দেব এই যারা যারা বলে রাম কাল্পনিক, রামায়ণ কাল্পনিক। তো আসুন আমরা দেখে নিই। ওম নমস্তে, জয় শ্রীরাম মিত্রগণ। আজ আমি এমন একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব প্রমাণ সহ, যা আপনাদের খুবই প্রয়োজন জানা, এবং অনেকে আমাকে প্রশ্নও করেছিলেন। যদিও আমি এর কিছু অংশ আমি পূর্বে ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু আজকের আমি একেবারে প্রকৃত প্রমাণ নিয়ে, একেবারে তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই তথ্য কি আপনাদের জানতে ইচ্ছা করছে? সেই তথ্য হলো যে রামচন্দ্র কিংবা রামায়ণ, যে রামচন্দ্রকে সবাই কাল্পনিক বলা শুরু করে দিয়েছে যারা কমিউনিস্ট চিন্তাধারার মানুষ। কেবল তাই নয়, প্রত্যেক হিন্দু বলা ভুল হবে, বেশিরভাগ হিন্দুরা তারাও দাবি করছে যে রাম তো কাল্পনিক, মহাভারত তো কাল্পনিক, শ্রীকৃষ্ণ তো কাল্পনিক। কেউ কেউ বলছে যে এই যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, এই তো আমাদের অন্তরের যুদ্ধ, তো কাল্পনিক একটা কাহিনী। অর্থাৎ এদের এইসব কথার ভিত্তিতে বলা যায় কি শ্রীকৃষ্ণও কাল্পনিক, রামায়ণের রামচন্দ্রও কাল্পনিক। তাহলে রামায়ণের রামচন্দ্র যদি কাল্পনিক হয়, তাহলে এই কাল্পনিক মানুষের রাম মন্দির বানানোর জন্য এতখানি যুদ্ধ করা হলো। তো এই নিয়ে নানান ধরনের মতভেদ রয়েছে। আমি সেই সমস্ত কিছুতে জল ঢেলে দিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চলেছি। অনেকে বলেন কি যে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, ঐতিহাসিকরা স্বীকার করেনি যে রামের অস্তিত্ব ছিল, ঐতিহাসিকরাই বলছে যে রাম একজন কাল্পনিক। তো সেই তাদের মুখে আজকের তালা লাগানোর জন্য আমি সমস্ত তথ্যকে আমি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে রামায়ণ মহাভারতকে কাল্পনিক বলার সাহস তারা করতে পারবে না কখনো। সেই রামায়ণকে আমি ঐতিহাসিক প্রমাণ সহ, এবং রামায়ণের সঙ্গে মহাভারতকেও ঐতিহাসিক প্রমাণ সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং রামকে, শ্রীকৃষ্ণকে তারা বাস্তবে ছিল, ঐতিহাসিকরা স্বীকার করেছে। রাম এবং শ্রীকৃষ্ণকে বাস্তবিক তারা ছিল, এটা স্বীকার করেছে ঐতিহাসিকরা। আমি ইতিহাস বই থেকে আপনাদের সামনে প্রমাণ উপস্থাপন করতে চলেছি। আপনারা দেখুন, চলুন আমরা দেখে নিই যে ইতিহাস বইতে কি লেখা রয়েছে। আমি একেবারে পৃষ্ঠা খুলে খুলে আপনাদেরকে দেখাতে চাই। মিত্রগণ আসুন দেখুন, এই পুস্তকটি ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের লেখা। দেখুন, ভারতের ইতিহাস, আচ্ছা এখানে দেখুন কি লেখা রয়েছে। কলকাতা, বর্ধমান, কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন ত্রিবার্ষিকী স্নাতক বিএ জেনারেল কোর্সের ইতিহাসের প্রথম পত্রের পাঠ্যক্রম অনুসারে লিখিত পাঠ্যপুস্তক। তার মানে এটা বিএ, যেটা বলা হয় বিএ যে কোর্স রয়েছে কলেজে, কলকাতা, বর্ধমান, কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে স্নাতক শ্রেণীর যে পাঠ্যক্রম, তার প্রথম বর্ষের এই পুস্তক। দেখুন
জীবন মুখোপাধ্যায়, তো জীবন মুখোপাধ্যায় কে দেখুন লেখা রয়েছে অধ্যাপক ইতিহাস বিভাগ বিদ্যাসাগর কলেজ কলকাতা। স্বদেশ পরিচয় উচ্চ মাধ্যমিক, আধুনিক ভারত উচ্চ মাধ্যমিক, আধুনিক ইউরোপ ও বিশ্ব, ভারতের ইতিহাস 1526 থেকে 1914 খ্রিস্টাব্দ, আধুনিক ভারত 1957 থেকে 1950 খ্রিস্টাব্দ, আধুনিক ভারত ও বিশ্বের ইতিহাস 1914 থেকে 1964 খ্রিস্টাব্দ প্রভৃতি গ্রন্থ প্রণেতা। মানে এই গ্রন্থগুলি কিন্তু ইনিই লিখেছেন। জীবন মুখোপাধ্যায় কিন্তু অত্যন্ত একজন অথেন্টিক ব্যক্তি। তো তার ইতিহাস বইতে তিনি কি লিখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আপনারা একটু ধ্যানপূর্বক দেখবেন। পৃষ্ঠা নাম্বার 20, ভারতের ইতিহাস। বৈদিক সাহিত্যের পর গুরুত্বপূর্ণ উপাদান হল দুই মহাকাব্য, রামায়ণ ও মহাভারত। এই দুই মহাকাব্যের মধ্যে একটি আগে এবং মধ্যে কোনটি আগে এবং কোনটি পরে তা নিয়ে পণ্ডিতেরা একমত নন। এই গ্রন্থ দুটি থেকে প্রাচীন যুগের রাজবংশগুলির কীর্তিকলাপ, আর্য অনার্য সংঘর্ষ, দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তার, এই যুগের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন, বিভিন্ন সামাজিক প্রথা, বর্ণব্যবস্থা, সমাজে নারী ও শূদ্রের অবস্থান প্রভৃতি নানা বিষয়ে পরিচয় পাওয়া যায়। মহাকাব্যে বর্ণিত ঘটনাবলী অতিরঞ্জন দোষে দুষ্ট হলেও, দেখুন, মহাকাব্যে বর্ণিত ঘটনাবলী অতিরঞ্জন দোষে দুষ্ট হলেও সমকালীন যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের প্রতিচ্ছবি হিসাবে এদের গুরুত্ব অস্বীকার করা যায় না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? মহাকাব্য যে কোট করা আছে, তো রামায়ণ এবং মহাভারতের যে সেখানে অত্যন্ত ঘটনাগুলিকে অতিরঞ্জন করা হলেও, তো অতিরঞ্জন দোষে দুষ্ট হলেও সেই সময়ে যে যুগের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের যে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে রামায়ণ কিংবা মহাভারতে, তার গুরুত্ব কিন্তু অস্বীকার করা যায় না। তার মানে এখানে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং মানুষের ধর্মীয় জীবনের যে প্রতিচ্ছবি তোলা হয়েছে এই পুস্তকে, এই মহাকাব্যে, তা সত্য, কিন্তু তাতে অনেক রং আর কি মানে অতিরঞ্জন করা হয়েছে, তাতে মিলাবট হয়েছে। কিন্তু মিলাবট হলেও তার যে মূল, সেগুলোকে যদি একটু বিচার করা যায় তা কিন্তু অস্বীকার করা যায় না। দেখুন, এদের গুরুত্ব অস্বীকার করা যায় না। তাহলে রামায়ণ মহাভারতকে ঐতিহাসিকরা মান্যতা দেয়নি, এটা গাল গল্প, কাল্পনিক কাহিনী, এসব কথা কিন্তু বলা মিথ্যা কথা। দেখুন, এবার একটা বই নয়, আমি এবার পরবর্তী আরেকটা বই নিয়ে আসি। দেখুন, স্বদেশ পরিচয় ও বিশ্ব, কে লিখেছেন? দেখুন, স্বদেশ পরিচয় ও বিশ্ব নবম ও দশম শ্রেণীর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নবপ্রবর্তিত পাঠ্যক্রম 2004 অনুসারে নবম ও দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে লিখিত এবং পর্ষদ কর্তৃক টিভি নাম্বার HSOB এসব নাম্বার লেখা আছে, এর দ্বারা অনুমোদিত। কে লিখছেন? জীবন মুখোপাধ্যায়। তিনি কে? অধ্যাপক ইতিহাস বিভাগ বিদ্যাসাগর কলেজ কলকাতা। আবার এখানে দেখুন লেখা রয়েছে, জাল বা নকল বই হইতে সাবধান। নতুন হলোগ্রাম অর্থাৎ NVP ও AP নামাঙ্কিত কপার কালারের হলোগ্রাম দেখে বই সংগ্রহ করুন। তার মানে এই বইটি অথেন্টিক বই, নবভারত প্রকাশনী থেকে ছাপানো হয়েছে। তো চলুন এই বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় চলে আসি। ভৌগোলিক প্রেক্ষাপট।
এখানে ভারতের ইতিহাসের উপাদানের সাহিত্য এসেছে। সাহিত্যতে কি বলা হচ্ছে দেখুন, প্রাচীন ভারতে রচিত বিভিন্ন ধর্মপুস্তক সাহিত্য থেকে এই যুগের ইতিহাসের প্রচুর উপাদান পাওয়া যায়। বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, পুরাণ, রামায়ণ, মহাভারত, বিভিন্ন বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, মনুস্মৃতি প্রভৃতি স্মৃতি শাস্ত্রগুলি থেকে প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি, অর্থনৈতিক সম্পর্কে প্রচুর তথ্যাদি জানা যায়। তাহলে প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে জানা যায়। তার মধ্যে বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, যদিও আমরা বেদকে মানি না, কিন্তু এখানে ঐতিহাসিকরা লিখছে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে কথা বলি, তা হচ্ছে রামায়ণ মহাভারত। রামায়ণ মহাভারত থেকে ভারতের সমাজ, রাজনীতি, অর্থনৈতিক সম্পর্কে প্রচুর তথ্য জানা যায়। তাহলে রামায়ণ মহাভারত মিথ্যা হওয়ার কোনো জায়গা নেই। চলুন আরও একটি পুস্তক দেখাই। দেখুন, প্রাচীন যুগের ভারত, প্রাগ ঐতিহাসিক যুগ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রথম পত্র, অধ্যাপক এস ঘোষ, JN ঘোষ অ্যান্ড সন। কলকাতা, কল্যাণী ও বারাসাত বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ইতিহাস। কলকাতা, কল্যাণী ও বারাসাত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পুস্তক, অর্থাৎ বিএ আর কি, বিএ কোর্স যেটা বলা হয়, সেই কোর্সের স্নাতক শ্রেণীর পুস্তক আর কি। প্রাচীন যুগের ভারত, প্রাগৈতিহাসিক যুগ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রথম পত্র, অধ্যাপক এস ঘোষ। তো আপনারা দেখলেন। চলুন এই বইতে কী লেখা রয়েছে সেটাও দেখে নিই। দেখুন, প্রাচীন যুগের ভারত, 39 পৃষ্ঠা, মহাকাব্য। রচনাকাল সম্পর্কে সুনিশ্চিত মতবাদ দেওয়া সম্ভব না হলেও ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের পরেই রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের নাম উল্লেখ করা প্রয়োজন। সাধারণভাবে মনে করা যেতে পারে যে রামায়ণ পূর্ববর্তী এবং মহাভারত পরবর্তী যুগের রচনা। সম্ভবত রামায়ণ খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর পূর্বে এবং মহাভারত খ্রিস্টপূর্ব 3য় ও 2য় শতাব্দীতে রচিত হয়। রামায়ণের রাম রাবণের যুদ্ধ, প্রকৃতপক্ষে আর্য অনার্যের সংঘর্ষ এবং দক্ষিণে সিংহল পর্যন্ত আর্য সভ্যতা বিস্তারের পর কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপনের কাহিনী বর্ণিত রয়েছে। ঐতিহাসিক উপাদান হিসেবে রামায়ণ অপেক্ষা মহাভারতের গুরুত্ব অনেক বেশি হলেও দুটি মহাকাব্য থেকেই সমসাময়িক সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব। তাহলে এখানে এই পুস্তকেও বলা হচ্ছে কি, যে এই দুই মহাকাব্য রামায়ণ মহাভারতের মধ্যে সমসাময়িক সমাজ, রাজনীতি, অর্থনৈতিক প্রভৃতি সম্পর্কে অনেক তথ্য রয়েছে। তাহলে কোনো ঐতিহাসিক কিন্তু রামায়ণ মহাভারতকে অস্বীকার করলো না। এইবার দেখুন আর একটি প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, ভারত ও বিশ্বের ইতিহাস, ছায়া প্রকাশনী, জীবন মুখোপাধ্যায়। এই বইটা অনেকটা পুরানো, দ্বাদশ শ্রেণীর বই। দেখুন, দ্বাদশ শ্রেণী পুস্তক, ছায়া প্রকাশনীর পুস্তক। এই ছায়া, ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায়, প্রাক্তন অধ্যাপক, ইতিহাস বিভাগ, বিদ্যাসাগর কলেজ, কলকাতা, ও ডক্টর সুভাষ বিশ্বাস, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, নদিয়া। ছায়া প্রকাশনী থেকে ছাপানো। চলুন এখানে কি বলা হচ্ছে এবার দেখে নিই। পৃষ্ঠা নাম্বার 5, অতীত স্মরণ। দেখুন, কিংবদন্তির বৈশিষ্ট্য, চরিত্রের অস্তিত্ব।
কিংবদন্তির চরিত্রগুলি অতীতকালে একসময় জীবিত ছিলেন। কিংবদন্তির চরিত্রগুলি অতীতকালে একসময় জীবিত ছিলেন। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তি চরিত্রের অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিকগণ প্রায় নিশ্চিত। দেখুন এখানে পরিষ্কার বলছে, দেখুন রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ এবং অন্যান্য কিছু নাম দেওয়া আছে। এই কিংবদন্তির চরিত্র সম্পর্কে চরিত্রের অস্তিত্ব ছিল, এটা ঐতিহাসিকরা প্রায় নিশ্চিত। তারা যে সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান, সাহসী, মানবদরদী ছিলেন সে কথাও স্বীকার করতে কোনো বাধা নেই। ইতিহাস বইতে লেখা আছে, দেখুন। চলুন আরও দেখি, পরের পৃষ্ঠা দেখুন, 6 পৃষ্ঠায় দেখুন। পৃথিবীর বিভিন্ন কিংবদন্তির উদাহরণ। পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য কিংবদন্তি চরিত্র ও ঘটনাবলী ছড়িয়ে রয়েছে। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তির চরিত্রের সঙ্গে বহু কল্পকাহিনী মিশে থাকলেও বাস্তবে এসব চরিত্র যে জীবিত ছিলেন এবং তাদের জীবনে সংঘটিত কিছু কিছু ঘটনার যে বাস্তব অস্তিত্ব ছিল তা ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। দেখুন, যে শ্রীকৃষ্ণ, রামচন্দ্র এদের সঙ্গে কিংবা অন্যান্য কিংবদন্তি পৃথিবীতে যারা জন্মেছে তাদের নামের সঙ্গে অনেক কিছু আর কি বহু কল্পকাহিনী জুড়ে থাকলেও কিন্তু তাদের চরিত্র জীবিত ছিল, তারা বাস্তবে ছিল, এটার অস্তিত্ব কিন্তু অস্তিত্ব ছিল তা ঐতিহাসিকগণ স্বীকার করেছেন। তাহলে যারা বলছে ঐতিহাসিকগণরা তারা কাল্পনিক বলছে, তো এখানে ইতিহাস থেকেই তো আমি প্রমাণ দিচ্ছি। অর্থাৎ ঐতিহাসিকগণ যে কাল্পনিক বলেছে এই কথাটাই একটা মিথ্যা কথা। এই কথাটা একটা কেবলমাত্র মানুষকে বোকা বানানোর কথা। ঐতিহাসিকরা কিন্তু একথা বলেনি। আচ্ছা, চলুন তারপরে দেখি 7 নম্বর পৃষ্ঠায় কী লেখা আছে দেখি। পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির পার্থক্য। এখানে দেখুন বাস্তবতা লেখা আছে। 4 নম্বর বাস্তবতা। কিংবদন্তির ঘটনার একটি মূল ঐতিহাসিক ভিত্তি থাকে, যেমন রামায়ণ মহাকাব্যের মূল চরিত্র রামচন্দ্র সম্পর্কে বহু কিংবদন্তি অর্থাৎ অবিশ্বাস্য কাহিনী প্রচলিত থাকলেও অযোধ্যায় রামচন্দ্র নামে একজন রাজা অবশ্যই বাস্তবে ছিল। দেখুন ইতিহাসে বলছে, ইতিহাস বই থেকে আমি খুলে দেখাচ্ছি, কেবলমাত্র মানুষকে ভ্রমে ফেলা হয়েছে যে ঐতিহাসিকরা রামচন্দ্রকে মানেনি। কিন্তু দেখুন আমি ইতিহাস বই থেকে খুলে দেখাচ্ছি, অযোধ্যায় রামচন্দ্র নামে একজন রাজা অবশ্যই বাস্তবে ছিলেন, ঐতিহাসিকরা বলছে। তারপরের পৃষ্ঠা আসি দেখি, 8 নম্বর পৃষ্ঠার সমালোচনা। দেখুন সমালোচনায় কি বলা হচ্ছে। উদাহরণ হিসাবে বলা যায়, অযোধ্যার রামচন্দ্র জীবিত অবস্থায় উদারতা, মানবিকতা, পরোপকার, শৌর্য, বীর্য, ত্যাগ, তিতিক্ষা, প্রজাদের ভালোবাসা লাভ প্রভৃতির ফলে কিংবদন্তিতে পরিণত হয়েছিল। পরবর্তীকালে তার চরিত্রে নানা কাল্পনিক কাহিনী যুক্ত হয় এবং তিনি ভগবানে পরিণত হন। দেখুন ঐতিহাসিকরা পরিষ্কার বলে দিলেন যে রামচন্দ্র নামক রাজা বাস্তবে অবশ্যই ছিল এবং তার কোয়ালিটি দেখুন, জীবিত অবস্থায় তিনি উদারতা, মানবিকতা, পরোপকার, শৌর্য, বীর্য, ত্যাগ, তিতিক্ষা, প্রজাদের ভালোবাসা লাভ প্রভৃতির ফলে এতটা হাই কোয়ালিটি ছিলেন রামচন্দ্র এবং রামচন্দ্রের অস্তিত্ব ছিল, ঐতিহাসিকরা স্বীকার করেছে। তো তার পরবর্তীতে তার চরিত্রে নানান ধরনের কাল্পনিক কাহিনী যুক্ত হয় এবং তিনি ভগবানে পরিণত হয়। তাহলে ঐতিহাসিকরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বললেন যে রামচন্দ্র নামক রাজা ছিলেন, তিনি এত হাই কোয়ালিটি মানুষ ছিলেন। পরবর্তীতে তার নামে এসব কাল্পনিক কাহিনী যুক্ত করে কিংবা তাকে ভগবানে পরিণত করে। কিন্তু ঐতিহাসিকরা কখনোই বলেনি যে রামচন্দ্রকে মানি না। এ কেবলমাত্র মানুষের বোকা বানিয়েছে কমিউনিস্টরা। মিত্রগণ, আপনাদের সামনে আমি প্রমাণ উপস্থাপন করলাম
তো এরপরেও যদি আপনাদের সামনে কেউ এই কথা বলে যে ঐতিহাসিকরা মানেনি, ঐতিহাসিকরা রামকে কাল্পনিক বলে, ঐতিহাসিকরা এত অনুসন্ধান করে তারা বলেছে রাম কাল্পনিক, তো তাদের মুখে এই ভিডিওটা তাদের মুখের সামনে চালিয়ে দিন প্রমাণ সহ। এবং আপনাদের কাছে যদি এসব পুস্তক থাকে খুলে দেখিয়ে দিন, কেননা আমি তো পুরো ইতিহাস বই থেকেই দেখিয়েছি, এবং সেই বই কোনো আমাদের ধার্মিক পুস্তক নয়। এ তো ইতিহাস বই, যেটা আমাদের সরকারিভাবে, যেটা সরকারের স্টাম্প মারা পুস্তক, যা পাঠ্যপুস্তক, যা বিদ্যালয়ে পড়ানো হয়। তো কোন কোন ঐতিহাসিক, তাদের নামও রয়েছে এখানে এইসব পুস্তকে। তো ঐতিহাসিকরা স্বীকার করেছে যে রাম এবং শ্রীকৃষ্ণের অস্তিত্ব ছিল। রামায়ণ মহাভারত একেবারে মিথ্যা নয়, তার মধ্যে মিলাবট হয়েছে, কিন্তু রামায়ণ মহাভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রামায়ণ মহাভারতের নির্দেশিত যেসব ঐতিহাসিক চিত্র, তা মিথ্যা নয়। মিলাবট কিছু হয়েছে তার মানে এই নয় সেটা মিথ্যা। তো সেই প্রমাণ আপনাদের সামনে আমি দেখিয়েছি। আপনারা আশা করি সন্তুষ্ট হয়েছেন, যারা রাম ভক্ত। আর যারা রাম ভক্ত নয়, যারা রামের মন্দির নিয়ে এত আপত্তি আপনাদের, কিংবা রামের অস্তিত্বকে মেটানোর চেষ্টা করছেন, তাদের তো দুঃখ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি তো সত্যকে উজাগার করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে পুনরায় আমি মনের খুশিতে বলছি, জয় শ্রীরাম।